আজাদ ফিরছেন শিকদার নিবাসে। মাঝপথেই আছেন। বাতাসের সাথে খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। ক্ষণে ক্ষণে মৃদুমন্দ চিৎকার চেঁচামেচি। সুখের মন টিকছে না গার্ডেনে। দোলনা ছেড়ে উঠে খানিক দূরে শিউলি গাছের গোড়ায় গিয়ে উকি দিল অদূরে স্থাপিত সুইমিং পুলের ওপাশে খালি জায়গায় নোরা। অভ্র ফুটবল ছোড়াছুড়ি খেলছে। অভ্র সময় সময় বল না ছেড়ে অদ্ভুত কায়দায় পায়ের পাতায় বল ঘোরাচ্ছে, আর নোরা তার পেছনের টি শার্ট টেনে ধরে বল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ব্যর্থ হয়ে আবার মেয়েকে কান্নার ভান ধরছে, তো আবার কোমল হাতে আঘাত হানছে, অথবা অভ্রর আগে পিছে ছুটছে। খানিক বাদে সহাস্যে চোখ দিল তুফাও। তিনজন ত্রিকোণাকৃতির দাঁড়িয়ে একে অপরকে বল ছুটছে। সুখ আর থাকতে পারল না। বই হাতে নিয়ে এগিয়ে গেল সেদিকে। ঠোঁটের কোণে অল্প বিস্তর হাসি। কালো পোশাকধারী আতিফ এবং আসলাম দুই গার্ড শটান দাঁড়িয়ে আছে বাড়ির ভেতরে প্রবেশের মূল দরজায়। সুখ ত্রস্ত গিয়ে হাতের মোটা বইখানা আতিফের কাছে জমা রেখে চলে এলো নুরাদের কাছে। শিকদার বাড়ির চার রত্ন কি করছে? মাহিরের আগমনে খেলা স্থগিত হলো। অভ্র কিছু বলতে চাইছিল, তার আগে নুরা উজ্জ্বল গলায় শুধায়, মাহির, তুমিও এসো, অনেক মজা করছি আমরা। গোল কতবার খেলি আমার কাছ থেকে সেটাও এক্সপ্লেন কর। অভ্রর ঠোঁটে দুষ্টু হাসি। তার কথায় ঠোঁট টিপে হাসলো বাকিরাও। নোরা ছোট ছোট চোখে তাকায় অভ্রর মুখশ্রীর পানে। অথপর পায়ে পাড়া দিয়ে ক্ষিপ্র স্বরে বলল, দাদুর মতো চিৎ করে ভাদ্র মাসের কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরিয়ে এখন গাল এলিয়ে হাসছো। শেম অন ইউ অব্র, শেম অন ইউ। অচিরেই মাহিরের জিভ চলে এলো তাঁতের ফাঁকে। জিভ কেটে পরপর ঠোঁটে ঠোঁট গুঁজে মৃদু হাসল সে। একবার বেখেয়ালে চোখাচোখি হয় তোফার সাথে। রমণী বোধ হয় তার দিকেই তাকিয়েছিল। সে তাকাতেই লজ্জা মিশ্রিত হেসে নজর সরিয়ে নেয়। মাহিরে টপ্ত শ্বাস ফেলে। গত কয়েকদিন সে অনেক ভেবেছে তোফাকে এখানেই থামাতে হবে, নয়তো পরিণতিতে যা হবে তার জন্য নিজের কাছে নিজেই অপরাধী হয়ে থাকতে হবে। অভ্রর জল ছুলে এলো। থমথমে মুখে চোখ পাকিয়ে চেয়ে থাকা সুখের দিকে এক পলক তাকিয়ে নুরার মাথায় ঠাস করে কাঠটা লাগিয়ে বলল, ওয়ার্ডরিজ, ভাদ্র মাসের কুত্তা, এসব কে শেখায় তোকে? দাদুই এটা বলে। কেন, শুনতে ভালো লাগেনি? হ্যাঁ, বুড়ির মুখের ভাষা এক জাতা, আর তুই বুড়ির কাছে কাছে থেকে তৈরি হচ্ছিস তার লাইট ভার্সন। তেঁতুল পাতায় খাপে খাপ এটি যাবে দুজন, কোনো সন্দেহ নেই। এহেন অপমানমূলক বক্তব্য শুনে নোরা চতুর নেত্রে সকলকে পরখ করে নিল। প্রথমে নজর দিল সুখের দিকে। হাতের উল্টো পিঠে অধর জোড়া লুকিয়ে রেখেছে সে। হাসছে কিনা ঠাউর করা যাচ্ছে না, তবে আখিদয় জল জল দুটি ছড়াচ্ছে। তোফা অভ্রকে সায় দিয়ে মিটি হাসছিল, আর মাহির বুকে দুহাত গুজিয়ে সভ্য হয়ে দাঁড়িয়ে কোমরে এক হাত চেপে অপর হাতের পাতা অভ্রর দিকে ইঙ্গিত করে দৃষ্টি অন্যত্র রেখে চোখ কুঁচকে বলল নুরা, সেদিনের এই পিচিটা আমাকে ইনসাল্ট ফিলিং দিচ্ছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছো গাইস। এই জন্যই তোমাদের খেলায় নিয়েছিলাম। আর মাহির? হাসি দমিয়ে চকিত হওয়ার ভান ধরে তাকায় মাহির। নুরা ফিরতে বলল মুখ খিচে, এরা এরা দুজন না হয় বাচ্চা মেয়ে, কিন্তু তুমি অন্তত এই বকে যাওয়া ছেলেটাকে কিছু বলতে পারতে। বড়দের সাথে কিভাবে কথা বলছিল দেখতেই তো পেয়েছো একটু আগে। সহচরে ওপর নিয়েছে মাথা ঝাঁকিয়ে অভ্রর দিকে চাইল মাহির। গলা খাকারে দিয়ে বলল, আসলেই তো, এটা কেমন ব্যবহার অভ্র? এল্ডার সিস্টারকে কেউ এভাবে বলে? ব্যাড ম্যানার। অভ্র কঠোর চোখে দাঁতে দাঁত নিষ্পেষিত করল। নুরার কোমর সম লম্বা ছুটি করা চুল টেনে ধরল। হঠাৎ মেয়েটা জোরে আর্তনাদে চিৎকার করে উঠে গেটের দিকে চেয়ে। আব্বু! আজাদ শিকদারের সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে এলো মাহির। নুরাকে কোলে তুলে কাঁধের এক পাশে নিয়ে সকালের বর্ণর ব্যাপারে এটা ওটা জিজ্ঞেস করছেন ভদ্রলোক। তাদের পিছু ঢুকছে অভ্র। নুরাকে ইশারায় কিছু একটা বলে খেপাতে চেষ্টা করছে। বিপরীতে মেয়েটা বড় আঙুল দেখিয়ে জিভ বের করে মুখ ভেঙচি দিলে উল্টো নিজেই চটে গেল অভ্র। দিন দিন পাজি হচ্ছে পাকনেতা। কথায় কথায় নিজেকে বড় বোন দাবি করে, তাকে কিনা বলে সেদিনের পিচ্ছি। সেকেন্ড ফ্লোরে অভ্রর শোবার ঘর। মাহির সময় সময় এ বাড়িতে রাত্রি যাপন করে। অভ্রর পাশেই তার রুম দিয়েছেন আজাদ শিকদার। যেহেতু বাড়ির অনেকগুলো কক্ষ এখনও খালি পড়ে আছে, নিজ রুম থেকে বেরিয়ে একবার মাহিরকে দেওয়া রুমে ওকে দিল অভ্র। কাউকে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই দাদু আটকে রেখেছে। দুঃখ সুখের কথা ভাগাভাগি করে নিচ্ছে হয়তো।
মাহির মতবিরোধ ছাড়া যেদিন হাতে হ্যাঁ মিলে আগ্রহ দেখায় সেদিন খুব সহজে তাকে ছাড়তে চান না বৃদ্ধা। বেশিরভাগ সময় তার আলোচনার মূল বিষয় হয় দাদাভাই বেঁচে থাকতে কতটা ভালোবাসতেন, ভালোবেসে কি কি করেছেন। এসব তুফা কিংবা অভ্রকে বলার মুখ পান না তিনি। শুরু করলেই তাদের একটাই প্রশ্ন, তোমার মতো জল্লাদ বউয়ের সাথে কিভাবে দাদাভাই পুরো জীবন কাটিয়ে দিল ভাবতে মায়া হয় মানুষটার প্রতি। ব্যাস অমনি বৃদ্ধা ক্ষেপ্ল বাঘিনী হয়ে ওঠেন। পরবর্তী কথাগুলো বলতে জোর জবরদস্তি করলেও মুখে কুলুপেটে বসে থাকেন। মাঝে মাঝে রামশাহ সাইমাকেও পাশে বসিয়ে পুরনো দিনের কথা বলতে দ্বিধা করেন না। হয়তো সেদিন দাদাভাইকে খুব মনে পড়ে, তাই চোখের সামনে যাকে পান আর যে ওনার কথাগুলো নিশ্চুপ শোনেন তাকে এই মনে উকি দেওয়া কথাগুলো উগলে দিতে চান। কিন্তু কোনো এক অব্যক্ত কারণে সুখের সাথে ওনার বনে না। তাকে পাশে বসিয়ে মিষ্টি ভাষায় কখনো কথা বলতে দেখেনি অভ্র। সুখ হাফির সাথে খ্যাক খ্যাক কথা বলায় সে বার কয়েক কথাও শুনিয়েছিল দাদুকে। প্রতিক্রিয়া দেখে তিনি তার কথা সব সময় কানের বাইরে রেখেছেন বলেই মনে হতো। অভ্র এই বিষয়ে হতাশ। শীষ বাজাতে বাজাতে 3rd ফ্লোরে চলে এলো সে। ফোন বের করে উমামাকে মেসেজে লিখল, হাইও জানো। অনলাইনে ছিল উমামা। ফোন স্ক্রোলিংয়ের মাঝে অভ্রর আইডি থেকে আগত মেসেজ দেখে তাতে দাঁত খিঁচল। অতঃপর সেন্ড করে বেডের এক কিনারে ফোন ফেলে রেখে বালিশে মাথা রাখল। সেদিনের কিছু বলেনি সে। তাকে ভালোবাসি বলে অন্য মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করা, আবার ফোনটাও ওই মেয়ের হাতে তুলে দিয়েছে। কই, সে তো এখনও অভ্রর ফোন দেখতে কেমন সেটাও জানে না। এসেছিল বলতে তুমি যা ভাবছো তেমন কিছু নয়। উনি আমার পরবর্তী কথা শোনাতে আগ্রহ তার মোটেও ছিল না। ধোঁকাবাজ, প্রতারক। এসএসসিটাও এখনও পাশ করে উঠতে পারেনি, অথচ 2-এর অধিক গার্লফ্রেন্ড পকেটে পুরে রেখেছে। বড় হলে নির্ঘাত প্লেবয় হবে। এর সাথে সম্পর্ক আগানোর মানেই হয় না। তোফার সাথে অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর সিঁড়ির দিকে পা বাড়ালো সুখ। বসে থাকতে আর ভালো লাগছে না, একটু শুতে ইচ্ছে করছে। তোফা এখনও ছাদেই বসে আছে। ছাদ থেকে ওই জমিন দেখা যায় যেখানে শিকদার বাড়িটি জীবন্ত করে তুলতে গার্ডেন করা হয়েছে। সেখানে পাতানো চেয়ারে মাহির বসা, পাশে হানিফা বেগম। তোফার মন্ত্রমুগ্ধ নিষ্পলক দৃষ্টি যদিও মাহিরের দিকে নিবন্ধ, তবুও সে দেখতে পাচ্ছে অন্যমনস্ক হয়ে নানু কিছু একটা বলছে। খোলা চুলগুলো হাত খোপা করতে করতে করিডর ফিরিয়ে এদিকে এগিয়ে যাচ্ছিল সুখ। ঘাড় ভিজে গেছে চুলের উষ্ণতায়, একটু স্বস্তি প্রয়োজন। ছাদ থেকে সুখের রুমে পৌঁছানোর আগে বর্ণর কক্ষ। ত্রস্ত পা ফেলে এগিয়ে চলার পথে আচমকা পা থমকে গেল তার। সক্রিয় মস্তিষ্কে কান সজাগ করল। বর্ণর রুমের দরজা খোলা। এদিক ওদিক নজর না দিয়ে দ্রুত পা চালিয়ে আসার পরেও এমন মনে হয়েছে তার গুঙান আওয়াজ ভেসে আসছে রুম থেকে। সুখের বুকটা ধক করে উঠল অজানা শঙ্কায়। গুঙানের তীব্রতা বাড়ছে ক্রমশ। ঝনঝন করে কাজ ভেঙে পড়ার আওয়াজ ভেসে এলো। সুখের পা জমে যায় এক মুহূর্তের জন্য। ঝাঁকে দিয়ে ওঠে শরীর। লোমকূপ সিধা হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখবে না বলেও সে বর্ণর দরজার সামনে চলে আসে। সেদিনের পর থেকে আজ প্রথমে রুমের সামনে এসে থেমেছে সুখ। অদৃশ্য ভয়, তেমন কোনো অনুভূতি তাকে গ্রাস করতে পারছিল না। গুঙানির শব্দ তখনও ভেসে আসছিল তার কানে। দুরু দুরু বুকে ভেতরে পা ফেলে দরজার টানে নজর ছেটাতে আতঙ্কে দেহ ঝংকার দিয়ে উঠে সুখের। নিমিষেই হাতের ফোনটা ছিটকে পড়েছে ফ্লোরে। কাছে আবৃত ফোনের কভার টাইলসের সাথে সংঘর্ষ লেগে ভেঙে টুকরো হয়ে দুদিকে ছড়িয়ে পড়ে। সুখের মনোযোগ সেই দিকে নেই। স্তব্ধ চোখে হতবুদ্ধি হয়ে সামনে তাকিয়ে আছে। গলা শুকিয়ে আসছে তার। অবিশ্বাসে দুহাত উঠে এলো ঠোঁটের ওপর। আতঙ্কিত কণ্ঠে অস্ফুট সরে বেরিয়ে আসে মুখ ভেঙে। থকথকে মেঝেতে ছিটকে পড়েছিল সুখ। তড়িঘড়ি করে উঠে বাহিরে ছুটে আসে। গায়ের ওড়নাটি পড়ে রইল মেঝেতে। গ্রাউন্ড ফ্লোরে লাগাতার সাইরেন বাজছে। সকলে তেড়ে এসে জড়ো হলো এক জায়গায়। রুবাইয়া দ্রুত কদমে ছুটে চলে সিঁড়ি বেয়ে। আয়েজা, মাহির এবং আজাদ শিকদারও চললেন। ভদ্রলোক শুয়েছিলেন, চোখও বুঝে এসেছিল প্রায়, কিন্তু সাইরেনের তীব্র গর্জনে ঘুমও উবে গেছে। সকলের চোখে মুখে আতঙ্ক। রুবাইয়াত মুসিবতের দোয়া পাঠ করে সর্বস্ব দিয়ে পা চালাচ্ছেন। হানিফা বেগম সিঁড়ি চড়তে পারেন না, সিঁড়ির নিকটে দাঁড়িয়েই হাঁক ডাক করছেন। সাইমা, রামশা প্রথমে আদিফ আসলামের কাছে ছুটে গেল, পরপর তাদের নিয়ে দৌড়ে গেল ওপরে। এটা 5th ফ্লোর থেকে কেউ বাজাচ্ছে। ছেলেমেয়েরা যেহেতু থাকার জন্য শেষ ফ্লোরে বেছে নিয়েছে। আজাদ শিকদার এই সাইরেন সিস্টেম স্থাপন করেছেন।
কোনো বিপদ হলে যেন তারা নিচে সংকেত দিতে পারে। এমন সাইরেন শেষ কবে বেজেছিল সময়টা ঠিক মনে নেই কারো। সেদিন আগুন লেগেছিল তৌফার কক্ষে, আরও দুটো কক্ষ ছেয়ে গিয়েছিল সেই ধ্বংসাত্মক স্ফুলিঙ্গ। ভাগ্যিস তোফা সময় মতো রুম থেকে বেরিয়ে এসেছিল সেদিন, নয়তো আজ নিশ্চয়ই তেমন কোনো কিছুই হয়েছে। রুবাইয়াত বিড়বিড় করে রবের কাছে চাইছেন তার ছেলে মেয়েগুলো যেন সুস্থ থাকে। দোয়া হয়তো কবুল হয়েছে। সুখ 5th ফ্লোরের সিঁড়ির গোড়াতেই বিবর্ণ মুখে দণ্ডায়মান ছিল, কপালে রক্ত ঝরছে তার। রুবাইয়াত বিচলিত হয়ে মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়ে উদ্বিগ্ন হলেন। কি হয়েছে আম্মা? কপাল ফেটেছে কিভাবে? রুবাইয়াত এদিক ওদিক চোখ বুলালেন, আগুনের চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। তবে তোহফা কোথায়? ওর কিছু হয়েছে কি? আইজা আজাদ শিকদার পাশে এসে অস্থির গলায় জানতে চাইছেন আসলে কি ঘটেছে। সুখ খেয়ে হারিয়ে ফেলে, শরীর কাঁপছে থরথর, চোখ ভিজে গেছে অশ্রুতে। আ আ মৃদু অস্ফুট সুরে অক্ষরটি আওড়ে বর্ণের রুমের দিক অস্থির ইশারায় কিছু বলতে যেও গুলিয়ে ফেলছে। অপারক হয়ে আজাদ শিকদারের হাত ধরে দ্রুত কদমে হেঁটে গেল সেই দিকে। পিছু ছুটল বাকিরাও। ভেতরে প্রবেশ করে চোখের সামনে অপ্রিয় এবং অপ্রত্যাশিত একটি দৃশ্য দেখে যা আমাকে চিৎকার দিয়ে উঠল। দিক বিদিক ভুলে ছুটে গেলেন সামনে। বর্ণর মুখশ্রীতে অদ্ভুত হিংস্রতা, চোখের দৃষ্টিতে স্ফুলিঙ্গ। বা হাতে অভ্রর গলা চেপে দেয়ালে মিশিয়ে রেখে একদৃষ্টে তার চোখের দিকে চেয়ে আছে, যেন তার অসহায়ত্ব বাঁচার জন্য আকুতি দেখে চোখের তৃষ্ণা মেটাচ্ছে। চোখ উল্টে গেছে ওর, জিভ বেরিয়ে এসেছে। আইজা বর্ণর হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে ক্রন্দনরত গলায় চেঁচিয়ে উঠল। কি করছো বর্ণ? ছেড়ে দাও, আমার ছেলেটা মরে যাবে। মুহূর্তেই কক্ষে আহাজারি পূর্ণ হয়ে উঠল। গা ছমছমে পরিবেশ। মাহির থ মেরেছিল কিছুক্ষণ, ছুটে যাওয়ার মাঝে বর্ণ ঝটকা মেরে আইজার হাত ছাড়িয়ে নেয়। আমার কাজে বাধা। পিছু ফিরে হাত মোট পাকিয়ে তুলেছিল বর্ণ। থেমে গেল সম্মুখের থমে যাওয়া নারী মূর্তি দেখে। থ মেরে মূর্তির ন্যায় চেয়ে আছে আয়জা, স্থির চোখে বর্ণর কাঁধ বরাবর উঠে আসা মুঠো পাকানো হাতের দিকে তাকিয়ে আছেন। অনুভূতি শূন্য চোখের গহীনে অবিশ্বাস্য। বর্ণ তাকে আঘাত করার নিমিত্তে হাত উঠিয়েছে। এখন মাকেও মাহির দু হাতে বর্ণর পেছন থেকে পিঠ ঝাপটে দূরে সরে নিয়ে যায়। ভাই রিল্যাক্স, উনি আন্টি, আপনার মা, এরা আপনার প্রিয়জন। আপনি সবাইকে খুব ভালোবাসেন, তাই নয় কি? বন্দিত্ব হতে ছাড়া পেয়ে ফ্লোরে বসে পড়ে অভ্র। গলা ধরে কাশছে শব্দ তুলে, জোরে জোরে এতক্ষণ আটকে থাকা নিঃশ্বাস ছাড়ছে জোর করে। রুবায়াত পাশে হাঁটু ফেলে বসে সুখ পানি এনে দেয়। আজাদ শিকদার স্তব্ধ দাঁড়িয়ে আছে। এখানে তার কি করণীয় মাথা কাজ করছে না। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। কক্ষের বাইরে রামশা আতিফা আসলো এবং সাইমা বুয়া এসে থামল। ভেতরের সদস্যদের মধ্যে কিছু হয়েছে, অনুমতি ছাড়া ঢোকা বারণ। তবে মূল বিষয়টি জানার উৎকণ্ঠা তাদেরও রয়েছে। বর্ণর উগ্রভাব কমে এলো ধীরে ধীরে। একসময় মুখশ্রীতে কঠোরতা জমানো হিংস্রভাব অদৃশ্যে মিলিয়ে যায়। আইজা ধপ করে ফ্লোরে বসে পড়েছে ততক্ষণে, দৃষ্টি শূন্য। ফ্লোরে কাচের ভাঁজ ভাঙার ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো পড়ে আছে। অভ্র নিজেকে বাঁচাতে হাত ছোড়াছুড়ি করার সময় পাশ থেকে ছিটকে পড়েছিল। ফ্লোরে হাত ঠেস দেওয়ায় কাচের টুকরো বিঁধে গেছে আইজার হাতে। বর্ণ ঢুক গিলে একবার ঘাড় নামিয়ে অভ্রকে দেখে নিয়ে পরপর তাকালো আইজার দিকে। শান্ত হয়ে আসতেই মাহির ছেড়ে দেয় তাকে। এটা কি করে ফেললেন ভাই? বর্ণ নিজেও স্তব্ধ। নিচের চুলে একবার হাত বুলিয়ে আহত চোখে একবার মাহিরের দিকে চেয়ে আইজার সামনে বসে পড়ল হঠাৎ অদ্ভুত করুণ গলা এটা। আম্মু, আঁচলে মুখ চেপে তিনি মুখ ঘুরিয়ে নিলেন অন্যত্র। বর্ণ ক্ষণকাল স্থির থেকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে সুখের নেতানো মুখশ্রীতে নজর রাখলো সেকেন্ডের জন্য। কপালের কোণ ছুঁয়ে রক্তের রেখা কানের লতি পর্যন্ত এসেছে। তখন অভ্রর গলা থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে ঝটকা মেরে ছিল সে। ফলে সুখ ছিটকে পড়ে ড্রেসিং টেবিলের কোনায়, সেইখান থেকে ফ্লোরে। বর্ণ উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে চুল খামচে ধরে উদ্দেশ্যহীন এদিক ওদিক নজর ছিটালো। একসময় দু হাতের সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগে। চোখ বুজে লম্বা শ্বাস টান হাতটা মুঠো করে হঠাৎ দেয়ালে ঘষে বসালো সজোরে। বাড়ির সপ্ত ইমারতের ভিত্তিগুলো যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এই এক হাতে। এই হাত আজ মায়ের ওপর উঠতে যাচ্ছিল। এই হাত পরপর আরও 2-3টা ঘুষি মেরে রক্ত না আসা পর্যন্ত মনের খায়েশ মিটছিল না তার।
বাইকে চড়ে বসে সর্বোচ্চ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল সে। গন্তব্যের নাম জানা নেই। মাহির কী করবে না করবে বুঝে উঠতে পারে না। পরিস্থিতি মনে হলো হাতের বাইরে। আজ সব জানাতে হবে আন্টিকে, নয়তো বর্ণকে ভুল বুঝবে সবাই, ঘৃণাও করতে পারে। বর্ণর পিছু যেতে গিয়েও পুনরায় ফিরে এলো সে। আইজা কাঁদছে নিঃশব্দে, চোখের জলগুলো ঝরে পড়ছে অবাধে। সুখনার পাশে বসে শান্ত হতে কাঁধ ছুঁয়ে দিচ্ছে আলতো। সিঁড়ি চড়া ধূপধাপ আওয়াজ কর্ণকোহর হতেই তুফা নেমে এসেছিল ছাদ থেকে। সেও নীরবে এদিক ওদিক পরখ করছে সকলকে। অভ্রকে উঠে দাঁড় করিয়েছে আজ্জাদ। হেলে পড়তে চাইছে ছেলেটা, গলায় দানবীয় আঙুলের রক্তিম কালো রেখা। মাহির মাথা নিচু করে একবার অভ্রকে অবলোকন করিয়ে অশ্রুগলিতে চোখে পাথরের ন্যায় বসে থাকা আইজা এবং আজাদ শেখদের উদ্দেশ্যে বলল, আমি কিছু জানাতে চাই আপনাদের। ড্রয়িং রুমে অভ্রকেও বসতে বলল মাহির। সত্যিটা তারও জানা প্রয়োজন, নয়তো আজকের পর হয়তো ভয়ে ভয়ে বন্ধুর কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখবে সে। সুখে সে রুবায়াতের সোফায় পিছু গিয়ে দাঁড়ালো। তুফা কপালে অনেক মেহমান লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে আগে মাহিরের কথা শুনতে চায়। বর্ণকে নিয়ে জানতে চায় যা সে অজ্ঞাত। মাহিরের মুখ নিঃসৃত বাক্যে ড্রয়িং রুমে যেন বাজ পড়ব। স্যারের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অন্যভাবে যাকে বলা যায় সাইকোপ্যাথ। আইজা চমকে উঠলেন অবিশ্বাস্য মুখাবয়বে। আজ ফুটো স্বরে বললেন, কি বললে তুমি? মাহির দীর্ঘশ্বাস ছাড়ে। বর্ণর নিষেধ আছে এইসব ছোটোখাটো ব্যাপার পরিবারকে জানাতে। আজ তার মনে হলো বিষয়টি মোটেও ছোটোখাটো না। সে বলল নিচু স্বরে, যেমন সহানুভূতির অভাব, অনুশোচনাবোধ নেই বললেই চলে, এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অন্যদের অনুভূতি বুঝতে বা তাদের কষ্ট সহজে অনুভব করতে পারে না, তবে প্রিয়জনদের ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে। তুমি বলতে চাইছো আমার ছেলে হৃদয়হীন, পাষণ্ড, অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার মানে অসামাজিক ব্যাধিতে আক্রান্ত? আজাদ শিকদার হুমকে মিশ্রিত কঠোর গলায় বলে উঠলেন। আইজার চোখের অস্ত্র শুকিয়েছে খানিক আগে। পুনরায় চোখের কোটর ভরে এলো। ধরে আসা গলায় বললেন, যারা প্রচুর ট্রমায় থাকে, একাকিত্ব বরণ করে নেয়, অথবা নিঃসঙ্গ বেড়ে উঠতে উঠতে পৃথিবীর মানুষের প্রতি ঘৃণা ধরে যায়, তাদের অধিকাংশের মাঝেই এই রোগ আছে। আমি অনেক শুনেছি। আমার ছেলের কিসের অভাব পড়েছে যে সাইকোপ্যাথে আক্রান্ত হবে? কিসের অভাব রেগেছি তাকে বড় করতে? আমার হাসি খুশি ছেলেটার নামে মিথ্যে বলছো তুমি, বলো মাহির। পরপরই আতকে উঠে বিড়বিড় করে বললেন, শুনেছি সাইকোপ্যাথ নিকৃষ্ট কাজকর্ম বিনা দ্বিধায় মানুষের জীবনও নিয়ে নিতে পারে। আমার ভালো ছেলে এসব পথে হাঁটতে পারে না। আমি বিশ্বাস করি না। যদি কখনো এমন হয়, আমি মা হয়ে এটা কিভাবে বরদাস্ত করব? হয়তো সে এখনই মরে যাব। আজাদ শিকদার আবার বলেন, যা বলার বুঝিয়ে বলো। মাহির নড়ে চড়ে বসে। আজাদ শিকদার নামের ভদ্রলোককে অজানা কারণে ভয় লাগে তার। সে বলল, দিনকে দিন বস নিজের ব্যবহারে নিজেই শঙ্কিত হচ্ছিলেন। উনি উপলব্ধি করেন ওনার মন মস্তিষ্ক, এমনকি পুরো অস্তিত্বটাই সময় সময় নিজের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সামান্য বিষয়াদিতে ওভার রিয়্যাক্ট, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, নিজের দ্বারা অন্যকে দুঃখ পেলে ওনার অনুশোচনা তো হতোই না, উল্টো মনের তৃপ্তি মিটছে। গত 6 মাস আগে আমার কথায় একজন সাইকোথেরাপিস্টের সাথে সাক্ষাৎ করেন, আর ভদ্রলোক নিশ্চিত করেন উনি। অর্ধপথে থেমে গেলেও বাকিরা কথা উপস্থিত সকলে বুঝে নিল। আইজার চোখের পানি গড়িয়ে পড়ে পুনরায় জিজ্ঞেস করব, আমাদের জানাওনি কেন তখন? স্যার বারণ করেছিলেন। মাহির অন্যমনস্ক হয়ে কলা ঝাড়িতে চোখের তারায় একটা দৃশ্য ভাসছে। বর্ণ যেতে চাইছিল না থেরাপিস্টের কাছে। সে তখন বলেছিল, বস সময় থাকতে চলুন দেখা করে আসি একবার। আপনার বিহেভিয়ারে সাইকো ভাব পরিলক্ষিত হচ্ছে, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয়। সাইকো বলার অপরাধে ওই দিন ঘুমে ঘুমে মোটা লাঠি দিয়ে 10টা আঘাত করেছিল তাকে। 3 দিন হসপিটালের বেডে থাকতে হয়েছিল। তবে হ্যাঁ, মাহির একবারের জন্য তখন বর্ণর সংকট ছাড়ার কথা ভাবেনি, কেননা সে যেমন আঘাত করেছিল পরবর্তীতে বরণটাও নিজেই লাগিয়ে দিয়েছিল। গা কাঁপিয়ে জ্বর উঠেছিল তার, সজ্ঞানী ছিল না। সুস্থ হওয়ার পর ডিসচার্জের দিন ডক্টর বলেছে বরণ নাকি 2 দিন পর্যন্ত তার পাশেই থেকেছে। আশ্চর্যের ব্যাপার না, বস পাহারায় ছিল তার অ্যাসিস্ট্যান্টের। অবশ্য
বর্ণ ডাক্তারের কথাটি শোনেনি, পরে তার কাছে জানতে চাওয়ায় তাচ্ছিল্য স্বরে বলেছিল, আমি রকস্টার আসফিয়ান বর্ণ। দেশ থেকে বিদেশে নাম যশ ছড়িয়ে আছে যার, সে কিনা তোর পাশে বসে তোকে পাহারা দেবে হসপিটালে। বিশ্বাস হয় তোর? আমার কাছে নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবিস না। তুই এক মাহির গেলে হাজারো মাহির লাইন ধরে দাঁড়াবে। শেষের কথাটি বলার সময় বর্ণ অথবা কায়দায় নজর লুকিয়েছিল। তার অভিব্যক্তি লক্ষ্য করায় দৃশ্যটা মাহির স্পষ্ট দেখতে পেয়েছে। তার কান্না মিশ্রিত হাসি পেয়েছিল, আনন্দ ঘিরে ধরেছিল চারপাশ থেকে। সেদিনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, জীবন থাকতে সে পরম হয়তো নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তাকে আঘাত করে বসবে মাঝে মাঝে। কিন্তু সে উপলব্ধি করতে পেরেছে বর্ণর জীবনে ভালোবাসার মানুষ খুবই অল্প, আর অগোচরে তাদের আগলে রাখার পথও তার রপ্ত। হয়তো সে অল্প বিস্তর ভালোবাসার সীমানার কোনো এক অবহেলিত স্থানে তারও জায়গা আছে। হ্যাঁ আছে, নয়তো আরও অ্যাসিস্ট্যান্ট আরও দুটো থাকতে সেই কেন বিশ্বস্ত। ভালো খারাপ সব কাজে কেন তার হস্তক্ষেপ গ্রহণযোগ্য। মাহির সেদিন বর্ণর কথার প্রেক্ষিতে জবাব দিয়েছিল তারই মতো করে। ভুল ভেবে ফেলেছি বস, আসলে মাথায় ছিল না যে আপনি আঘাত করে আবার আপনি কেন সেবা করবেন। রিয়েলি সরি। তারপর দিন বর্ণ নিজেই থেরাপিস্টের কাছে যাবার কথা বলেছে। মাহির দীর্ঘশ্বাস ছেড়ে আইজার কথা শুনল। একজন স্বাভাবিক মানুষ হঠাৎ করে এই পরিণতি হবে না। বড় কোনো শখ, কোনো দুঃখ পেয়ে সেটা তিল তিল করে মনের প্রভাব না ফেললে এমন হিংস্র মনোভাব তৈরি হওয়ার কথা না। আমার ছেলের কি হয়েছিল? খুব বড় আঘাত পেয়েছে, যার জন্য দিনের পর দিন তিলে তিলে গুমড়ে মরেছে আমাদের অজান্তেই। আল্লাহ, আমি আমার কি ভুল করে ফেললাম? সঠিকভাবে মায়ের দায়িত্ব পালন করতে পারিনি। স্বামীর মুখশ্রীর দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখেও ভুলে গেলেন আয়সা। খানিক আগে বর্ণর করা কাজ ভুলে গেলেন নিমিষেই। অভিমানগুলো মুহূর্তেই যেন উবে গেল। মায়েরা বুঝি এমনই হয়। আজাদ শিকদার স্ত্রীর হাতে আশ্বস্তির হাত রাখলেন। যতদিন আমাদের বুকের খাঁচায় ছিল ততদিন আমরা আমাদের দায়িত্ব বলো বা ভালোবাসা কোনোটাই ত্রুটি রাখিনি। তবে এমন হলো কেন? কারণ কি? মাহির হতাশ শ্বাস ফেলে বলল, জানি না আঙ্কেল, স্যার আমাকেও তো দূর, থেরাপিস্টকেও কোনো কিছু শেয়ার করেনি, উল্টো চিকিৎসা নেয়নি বর্ণ? ভদ্রমহিলার কণ্ঠ আগুন। মাহির জবাব দিল, এটার নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে কন্ট্রোল রাখার মেডিসিন অবশ্যই আছে। বস নেয়, কিন্তু এরপরও মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায় যদি কেউ ওনার অপছন্দের কাজটি করে বসে ওনারই সামনে। মাহির এ পর্যায়ে কদা পরিষ্কার করে অভ্রর দিকে চাইল। গুটি ছুটি মেরে বসে আছে সে, ক্ষণে ক্ষণে কড়াই হাত মারছে। প্রশ্ন করলো মাহির। তুমি তখন কি করছিলে ভাইয়ের সামনে? অভ্র জড়সড় হয়ে বসলো। ভাইয়ার রুমে অনেক দিন যাওয়া হয় না, তাই তার রুমে ওকে দিয়েছিল আজ। বর্ণ তখন ল্যাপটপ সামনে নিয়ে কাউচে বসে আছে। মুখোমুখি বসে বর্ণকে এটা ওটা বলে হাসাতে চাইছিল সে। বেশ কয়েকদিন থেকে তার মনে হচ্ছিল ভাইয়া প্রাণ খুলে হাসে না অনেকদিন। এক পর্যায়ে উঠে গিয়ে পুনরায় তার গিটার নিয়ে বসলো। কথাটি বলতেই মাহির বলল, এটা ভাইয়ার প্রিয় গিটার, কাউকে ছুতে দেয় না, এমনকি আমাকেও কখনো না। অভ্র মুখ গোজ করলো। গিটার নেওয়ার পরেও বর্ণ কিচ্ছু বলেনি। এক ঝলক চেয়ে পুনরায় ল্যাপটপে মুখ ডুবিয়েছিল, আর তার কথায় একটু পরপর হুহা জবাব করছিল। অভ্র বলে উঠল, হঠাৎ হাত ফসকে গিটার ফ্লোরে পড়ে গিয়েছিল। সুখ উঠে চলে এলো সেখান থেকে। অভ্র কি বলবে বাকিটা আন্দাজ করা যাচ্ছে এখন। তাই বলে পুরুষটি এতটা হিংস্র হয়ে উঠবে? সুখের গলা শুকিয়ে আসে, যদি সঠিক সময় সে না যেত তখন কি হাল করতো অভ্রর? আধমরা করে ছেড়ে দিত নাকি? আর ভাবতে পারে না সুখ, ওই নিষ্ঠুর গা ছমছমে দৃশ্য ভাবতেও চায় না। পর্ণ কিসের জেদ ধরে এমন হিংস্র হয়ে উঠল? কি হতে পারে কারণ? সুখের এই মুহূর্তে একটা কথাই মনে পড়ল। বর্ণ ইন্টারমিডিয়েট শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল, ওখানেই চলে গিয়েছে তখন। 3 মাস অতিবাহিত হওয়ার পর 10 দিনের জন্য এসেছিল বাড়িতে। এরপর একদিন আজাদ শিকদারের নাম্বারে টেক্সট ছিল তার নাম্বার থেকে। আমায় খুঁজুন আব্বু, একদিন ঠিকই তোমাদের মাঝে ফিরবো আমি। মেসেজের ধরন দেখে আইজা কেঁদে উঠেছিল ডুকরে। এরপর হাজার চেষ্টায় বর্ণর ফোনে কল ঢুকছিল না, ফোন সুইচ অফ। আজাদ শিকদার ছুটে গিয়েছিলেন ঢাকা। ওনার ব্যবসার প্রসার তখনও ঢাকা অবধি ছিল না। ভার্সিটি তার বন্ধুবান্ধব কেউ পণ্যর খোঁজ দিতে পারেনি সেদিন। জলজ্যান্ত একটি ছেলে এভাবে কিভাবে উধাও হয়ে যেতে পারে?
পাগলা কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরে ও তিনি পরের দুটো দিন বর্ণকে খুঁজে পায়নি। বর্ণ ফিরেছিল হাতে গোনা 553 দিন পর, প্রায় 1.5 বছর। আইজার অবস্থা তখন শোচনীয়। ছেলে হারানোর শোকে পাগল প্রায়। রোজ ছেলের অপেক্ষা গেটের কিনারে গিয়ে বসে থাকতো। বর্ণর দেওয়া এই ট্যাক্সি চুমু দিত, বুকে জড়িয়ে রাখত, নিজ মনে কাঁদত, আবার ছেলের সৌন্দর্য বর্ণনা করে মুগ্ধময়ে হাসত। সেদিন ছেলেকে ফিরে পেয়ে অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন আয়দা। আজ সুখের বড্ড জানতে ইচ্ছে হলো এই 1.5 বছর কোথায় ছিল বর্ণ ভাই। 1.5 বছর আগের বর্ণর সাথে 1.5 বছর পর ফিরে আসা বর্ণর মাঝে ছিল বিস্তর ফারাক। সে ফিরেছিল নির্লিপ্ততা এক ভিন্ন চরিত্রে। দীর্ঘদিন পর বাড়ি ফেরার অজুহাতে তার মাঝে কোনো উজ্জ্বল কোনো কৌতূহল ধরা দেয়নি, যেন সে হাসতেই ভুলে গিয়েছিল। এরপর পরিবারের সবার থেকে নিজেকে আলাদা করে অনেক দিন রুমবন্দি ছিল। খুব বেশি প্রয়োজন ছাড়া বেরি হতো না, কথা বলতো মেপে মেপে। অথচ 1.5 বছর আগের বর্ণ ছিল সম্পূর্ণ বিপরীত। অভ্রর মতো চঞ্চল না হলেও তার চেয়ে কোনো অংশে কম ছিল না। তামিজ শিকদারের সাথে তার ভাব ছিল বন্ধুত্বপূর্ণ। কথায় কথায় পরস্পরকে মজার ছলে পচাতো খুব। আবার খানিক পর উভয়ে একই ঘাটের জল হয়ে মিলেমিশে যেত। আজাদ শিকদার অর্থাৎ বাবা ছেলের সম্পর্ক ছিল বেশি মধুর। অভ্র তখন আরও ছোট, নোরা তখন কোলের শিশু। 2 ভাইয়ের, অভ্র প্লাস বর্ণ। বয়সের ফারাক অসামান্য হলেও বাড়ি থাকাকালীন সময় তারা চলতো কাঁধে কাঁধ মিলিয়ে। বর্ণটা তখন সুখকে ইচ্ছে করে বেশি বেশি খাটাতো। এই যেমন রুবাইয়াতের অগচরে সময় নির্ধারণ করে দিয়ে গায়ের শার্ট ধোয়ার আদেশ দিত, অথবা রুম পরিষ্কার করার, অথবা কাভার্ড গুছিয়ে দেওয়া, আরও কত কী। সুখের এখনও মনে পড়ে কোনো কাজও পর্ণর কথা মতো সায়না দিয়ে চলে আসতে নিলেই পেছন থেকে লম্বা চুল টেনে ধরত পুরুষটা। অতঃপর তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক কাজটি হাসিল করিয়েই ছাড়ত। অবশ্য তার পুরস্কার স্বরূপ চকলেট আইসক্রিম খাওয়াতো, নয়তো সকল ভাই বোন নিয়ে বেরিয়ে পড়তো অজানা ঠিকানায়। দিনভর ঘুরে ফিরে নেড়ে ফিরে আসতো বিকেলে। ভুলের শাস্তি হিসেবে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখত। তা মাথা পেতে নেওয়া ছাড়া গতি ছিল না। আম্মুকে বলে দেওয়ার হুমকি দিলে শাস্তি দ্বিগুণ বেড়ে যেত। নতুন বর্ণর এই নির্লিপ্ততা সুখের সহ্য হচ্ছিল না। সে চাইতো বর্ণ আগের মতো তাকে জ্বালাক। কেন চাইতো নিজেও তখনও বুঝতে পারেনি। তাকে বর্ণ এড়িয়ে গেলে কেন যেন কান্নায় সে ভিড় করতো চোখে, গলা ধরে আসতো। অগচরে সে কাঁদত, কখনো কখনো কেঁদে আখিদয় রক্তিম করে ফেলতো। বর্ণর আশেপাশে গিয়ে ঘুরঘুর করতো। এই বুঝি লোকটা শার্ট খুলে আদেশ করলো, ফুল 15 মিনিটের মধ্যে এই শার্ট ধুয়ে এনে রোদের তাপে দে ফাস্ট। অথচ আগের মতো বর্ণ বলে না আর। আজও না। সময় সময় সে বর্ণর সামনে গিয়ে অশ্রুসিক্ত চোখে চেয়ে থাকতো। পুরুষটি তখন শীতল চোখ তুলে তাকাতো, তাকিয়েই থাকতো অনেকক্ষণ। অতঃপর আবারও নির্বিকার নির্লিপ্ততা। একবার জিজ্ঞেস করেছিল স্বল্প ভাষায়, কাঁদিস কেন ফুল? টলটলে চোখের অশ্রু আবাদে গড়িয়ে পড়ার আগে সুখ নিজেকে আড়ালে নিয়ে এসেছিল। ছুটে চলে এসেছিল পর্ণর সামনে থেকে। তখন খুব বলতে ইচ্ছে করেছিল, আপনি একটুও ভালো নয় বর্ণ ভাই। আপনার মাঝে আগের বর্ণ ভাইকে আমি খুঁজে পাই না এখন। সে ভীত। মনের গহীনে তোলপাড় খাওয়া কথাগুলো ভাষায় প্রকাশ করার দুঃসাহসের অধিকারিণী ছিল না তখনও, তাই চুপ ছিল সেদিন। তার এই অনুভূতি শূন্য চলাফেরা বাড়ির সকলকে যেমন চিন্তিত করে রেখেছিল, তেমনি ব্যথিতও করেছে। আয়জা ছেলের নির্লিপ্ততা সইতে না পেরে তার সামনে ডুকরে কেঁদে উঠেছিল একদিন। সেদিনের পর থেকে আজও বর্ণ তার পুরনো রূপে ফিরে আসার জন্য নিজের সাথেই একান্ত প্রতিযোগিতায় নেমেছে। যদিও সে অসফল। বলা বাহুল্য, বর্ণ সেদিন একা ফেরেনি। তার পিঠে জুড়ে ছিল কালো রঙা গিটার। মাহিরের ভাষ্য মতে যেটা আজ পর্যন্ত বর্ণ কাউকে ছুতে দেয়নি। অথচ ভুলক্রমে অভ্রর হাত থেকে পড়ে আজ ভেঙে গেছে। এবং সে ফিরে এসে এও বলেছিল, এতগুলো দিন সে দেশের বাইরে ছিল। কেন ছিল, কোথায় ছিল, তার উত্তর অজানা। ছেলে যেহেতু ফিরে এসেছে, বাড়ির কেউই আর তাকে জোর করেনি জবাবদিহি করতে। এই স্বাধীনতা আজাদ শিকদার তাকে দিয়েছে, কেননা ওনার দৃঢ় বিশ্বাস বর্ণ আর যাই করুক কোনো ভুল পথে হাঁটবে না। আজ মনের কোণে প্রশ্ন উকি দিচ্ছে সুখের, সত্যিই কি বর্ণ বিদেশে ছিল? যদি থেকেও থাকে তবে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণ কি? সুখ এসব ভাবতে ভাবতে নিজের কক্ষে ফিরতে গিয়েও পা ঘুরিয়ে আম্মুর শোবার ঘরে চলে এলো। হানিফা বেগমকে পচিয়ে শুনিয়ে রুমে পাঠিয়ে দিয়েছিল আজাদ শিকদার।
কিন্তু বৃদ্ধা এখন সন্দিহান। নূরার কাছে জানতে পেরেছে ড্রয়িং রুমে আসর বসেছে। তাকে ছেড়ে কি কথা বলছে সবাই। নূরাকে রেখেই তিনি ধীর পায়ে বেরিয়ে এলেন। তোরা সবাই আসছস দেখি এখানে, কি নিয়ে সবা বইছস? আমারে তো বলছিলি তেমন কিছু হয় নাই। ছোট দাদু ভাই সিঁড়ি থেকে পইরা গিয়ে ব্যথা পাইছে, সত্যি তো? জি আম্মা, এটাই সত্যি। চলুন, আপনার সাথে কথা আছে। আজাদ শিকদার উঠে এক হাতে বৃদ্ধাকে জড়িয়ে নিজ কক্ষের অভিমুখে হাঁটা দিলেন।